আজ আমরা 2017 সালে মুক্তিপ্রাপ্ত ওয়ার প্ল্যানেট অব দ্য এপস মুভিটা এক্সপ্লেইন করতে চলেছি। এর আগে আরও দুটো পার্ট রয়েছে, রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস যেটা 2011 সালে রিলিজ হয়েছে এবং ডাউন প্ল্যানেট অব দ্য এপস যেটা 2014 সালে রিলিজ হয়েছে। আজকের গল্পটা শুরু করার আগে আমি আগের গল্পগুলোর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা আরও ভালোভাবে এই গল্পটা বুঝতে পারেন। অবশ্য আগের পার্টগুলো এই চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো প্রথম পার্টে আমরা দেখেছিলাম কিছু সায়েন্টিস্টরা একটা মেডিসিন তৈরি করছে, যেটা দিয়ে মানুষের মস্তিষ্ক আরও অ্যাডভান্স করা যাবে, আর তার এক্সপেরিমেন্ট করা হয় একটা শিম্পাঞ্জির উপর। পরবর্তীতে এই মেডিসিনটা ভাইরাস আকারে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, আর তখন মানুষ আর শিম্পাঞ্জির ভেতর বেশ বড় একটা লড়াই হয়। সেই লড়াই শেষ করে শিম্পাঞ্জিরা তাদের ঠিকানায় ফিরে আসে। এরপর দ্বিতীয় পার্টে দেখা যায় মানুষরা তাদের সুবিধার জন্য শিম্পাঞ্জিদের আস্তানায় গিয়ে আবারও তাদের সাথে যুদ্ধ শুরু করে। সেই যুদ্ধতে শিম্পাঞ্জিদের একতা ভেঙে যায়। শিম্পাঞ্জিদের লিডার সিজারের সঙ্গে তার বিশ্বস্ত শিম্পাঞ্জির লড়াইয়ে কোবা প্রাণ হারালেও সিজার এখনো বেঁচে আছে মানুষদের সাথে যুদ্ধ করার জন্য। তো এই তৃতীয় পার্টে আরো মর্মান্তিক কিছু হতে চলেছে। আমি বলবো গল্পটা শুরু করার আগে আপনারা একটু নড়ে চড়ে বসুন, আর চলুন আজকের গল্পের শেষ দেখে আসা যাক। বর্তমানে সিজার তার সঙ্গীদের নিয়ে লুকিয়ে রয়েছে। এদিকে মানুষদের আলফা ওমেগা নামে একটা সৈনিক টিম লুকিয়ে লুকিয়ে জঙ্গলের ভেতরে একটা মিশনে আছে। এই মানুষগুলোর সাথে বেশ কিছু শিম্পাঞ্জিও রয়েছে। শিম্পাঞ্জিগুলো মানুষগুলোকে জঙ্গলের ভেতর বিভিন্নভাবে সাহায্য করছে। মূলত জঙ্গলেও ওই মানুষগুলো এসেছে শিম্পাঞ্জিদের লিডার সিজারকে ধরার জন্য। এই মানুষদের সাথে কিছু শিম্পাঞ্জি থাকে, মানুষরা তাদের ডঙ্কি অর্থাৎ গাধা বলে ডাকে। কিছুক্ষণ পরই হঠাৎ এই সৈনিকরা শিম্পাঞ্জিদের মারার জন্য তাদের বাসস্থানে বোম ব্লাস্ট করতে শুরু করে, আর মুহূর্তের ভিতর শিম্পাঞ্জিদের একটা বড় দল এসে ওই সেনাবাহিনীর উপর আক্রমণ করে। এই শিম্পাঞ্জি আর মানুষের পাল্টা লড়াইয়ে দুই দলেই অনেক গুরুতর আহত হয়, অনেক মানুষ মারা যায়, সেই সাথে অনেক শিম্পাঞ্জিও মারা যায়। যে মানুষগুলো বেঁচে যায় তারা কোনো মতে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে সেই সময় প্রিচার নামে একজন মানুষ সেখানে ভয়ানক আকারে ফেঁসে যায়, আর শিম্পাঞ্জিরা এসে মুহূর্তের ভিতর তাকে ধরে সিজারের সামনে হাজির করে। তখন সিজার মানুষটার সাথে কথা বলে জানতে পারে সৈন্যদের লিডার সিজারকে খুঁজছে, আর তাদের সাথে রেড নামের একটা গরিলাও ছিল। সেখান থেকে তারা এটাও জানতে পারে যে কোবা মারা যাওয়ার পর যারা কোবার দলে কাজ করত তারা গিয়ে সিজারের দলকে মারার জন্য ওই মানুষদের সঙ্গে হাত মিলিয়েছে। তো যাই হোক, ওই ফেসে যাওয়া মানুষগুলো অনেক ভয় পায়, কারণ তারা বুঝতে পারছিল না যে ওই শিম্পাঞ্জিরা তাদের সঙ্গে কি করতে চলেছে। কিন্তু দেখা যায় সিজার এই মানুষগুলোকে কিছুই করে না, বরং জঙ্গল থেকে বেরিয়ে যেতে বলে। এটা দেখে প্রত্যেকটা মানুষই ভীষণ অবাক হয়। আমরা আগেও দেখেছি সিজার খুবই শান্তিপ্রিয়, সে কোনো প্রকার যুদ্ধ চায় না, আর এই যুদ্ধটা মূলত কোবা করিয়ে দিয়েছে। এরপর সিজারের নেতৃত্বে যে শিম্পাঞ্জিগুলো যুদ্ধে মারা গিয়েছিল তাদের পরিবারের লোকেরা তাদের ডেড বডিগুলোকে পানিতে ভাসিয়ে দিচ্ছিল। এমন সময় সিজার লক্ষ্য করে দূরের পাহাড়ের দিকটা থেকে কেউ হেঁটে এইদিকে আসছে। তারা কাছে এগিয়ে গিয়ে দেখতে পায় এটা আর কেউ নয়, বরং সিজারের ছেলে ব্লু আই। মূলত সিজারের ছেলে ব্লু আই এবং রকেট নামের একজন শিম্পাঞ্জি, তারা অনেক দূর থেকে যাত্রা করে এসেছে। তারপর ব্লু আই তার মায়ের সঙ্গে দেখা করে। এতদিনে ব্লু আইও অনেক বড় হয়ে গেছে, নিজেও বিয়ে করেছে, তার স্ত্রীর সঙ্গে দেখা করে। এরপর রাতে একসঙ্গে বসে আলোচনা করে তাদের এই মুহূর্তে কি করা উচিত, তারা এখন এসব যুদ্ধ থেকে বাঁচার জন্য কোথায় যাবে। তখন ব্লু আই তাদেরকে জানায় তারা যেখান থেকে যাত্রা শেষ করে এসেছে সেখানে পাহাড়ে একটা জায়গায় সবার আড়ালে বসবাস করতে পারবে, তবে তাদের সেখানে যেতে অনেক সময় লাগবে। ঠিক তখন তাদের ভিতরে একটা শিম্পাঞ্জি যার নাম উইন্টার, যে সমস্ত কিছু নিয়ে ভয় পেতে থাকে এবং তৎক্ষণাৎ এখান থেকে চলে যেতে চায়। যেটা দেখে আবারও সিজার সবাইকে মনে করিয়ে দেয় তারা যতক্ষণ একসাথে থাকবে ততক্ষণ তারা শক্তিশালী থাকবে। একতাই বল, তবে একসাথে এতজন হুট করে বের হওয়া সম্ভব নয়, তাদেরকে বের হওয়ার আগে প্ল্যান করতে হবে। তাদের আলোচনা শেষ হলে সিজার, তার স্ত্রী আর সন্তানরা ঘুমাচ্ছিল। এমন সময় উপর থেকে বিভিন্ন ধরনের আলো তাদের দিকে ভেসে আসে। তখন সিজার সেখানে গিয়ে দেখে পাহাড় থেকে দড়ি বেয়ে সৈন্যরা সেখানে নেমেছে।
দ্রুত সিজার বাকি শিম্পাঞ্জিদের এই বিষয়টা জানিয়ে অ্যালার্ট করে দেয়। সেই মুহূর্তে সিজার আর রকি মিলে একজন সৈন্যকে সামনে পেয়ে মেরে ফেলে, আর তার রেডিওতে তাদের কর্নেলের একটা ঘোষণা শুনতে পায়। সৈন্যদের কর্নেল বলছে এই জঙ্গলের শিম্পাঞ্জিদের লিডারকে মেরে ফেলেছে। এই কথা শুনেই সিজারের মনে সন্দেহ হয়। দ্রুত তার থাকার স্থানে আসে এবং দেখতে পায় একজন কর্নেল তার স্ত্রী আর সন্তানকে গুলি করে মেরে ফেলেছে। তবে কর্নেল এখান থেকে বেরিয়ে যাওয়ার আগেই সিজার তার উপরে হামলা করে দেয়। কিছুক্ষণ পর কর্নেল এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু এখানে একটা ঘটনা ঘটে যায়। মূলত ওই কর্নেল সিজার ভেবে তার ছেলে ব্রুবাইকে খুন করেছে। এমন মুহূর্তে সিজার তার ছোট ছেলে কর্নিয়াসকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর কর্নিয়াস তার কাছে আসলে সিজার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তো যাই হোক, সেই জায়গায় বসে আলোচনা করছিল ওই কর্নেলটা তাদের এখানকার সন্ধান পেল কিভাবে। তখন সিজার লক্ষ্য করে তাদের ভিতর উইন্টার নামের শিম্পাঞ্জিটা নেই, অর্থাৎ যে তাদের সঙ্গে এখানে থাকতে ভয় পাচ্ছে। মূলত সেই মানুষদেরকে এই ঠিকানা বলে দিয়েছে। সকলেই বুঝতে পারে উইন্টার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পরদিন সকালবেলায় সব শিম্পাঞ্জিরা গুছিয়ে নিয়ে এই জায়গা থেকে অনেক দূরে পাহাড়ি পথের রাস্তার জন্য যাত্রা শুরু করে। তাদের এতদিনের বেঁচে থাকা স্থানকেও ত্যাগ করতে হচ্ছে। এটাই ছিল এই গল্পের হৃদয় বিদারক এক দৃশ্য। যাওয়ার সময় সিজার তার ছোট ছেলে কার্নিয়াসকে ব্লু আইয়ের স্ত্রীর হাতে তুলে দেয়, কারণ সিজার এখন সবার থেকে আলাদা হয়ে একাই মানুষের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে ওই কর্নেলকে মেরে তার স্ত্রী সন্তানদের খুনের বদলা নিতে চায়, আর বাকি সব শিম্পাঞ্জিদের নিরাপদ সুন্দর জীবন দিতে চায়। সিজারের এই কথা শুনে প্রত্যেকটা শিম্পাঞ্জি অনেক অবাক হয়ে যায়। তবে সিজারের পুরনো বন্ধুরা তাকে একা ছাড়তে রাজি হয় না। তাই রকেট, লুকা ও মিউনিস সিজারের সাথে যেতে শুরু করে। এক পর্যায়ে তারা একসাথে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর তারা একটা নির্জন ভাঙাচোরা বাড়িতে এসে পৌঁছায়। সেখানে তারা একটা মানুষকে দেখতে পায়, যার হাতে বন্দুক ছিল। মানুষটাও তাদেরকে দেখে অনেক ভয় পায়, আর তার হাতে থাকা বন্দুকটা দিয়ে শিম্পাঞ্জিদের গুলি করতে যায়। তবে তার আগেই সিজার দূর থেকে তাকে গুলি করে মেরে ফেলে। তবে সিজার তাকে মেরেছিল আত্মরক্ষার জন্য। এরপর সিজাররা সেখানে খোঁজ করতে থাকে যে আর কোনো মানুষ আছে কিনা। তখন সেখানে একটা ছোট্ট মেয়েকে দেখতে পায় তারা, যার নাক থেকে রক্ত পড়ছিল এবং মেয়েটা কথাও বলতে পারছিল না। তখন মিউনিস মেয়েটার কাছে এগিয়ে যায়। আসলে মিউনিস বাচ্চাদেরকে খুবই পছন্দ করে। তারপর তারা যখন এখান থেকে চলে আসতে চায়, এমন সময় ওই বাচ্চা মেয়েটা তাদের সামনে এসে হাজির হয়। তখন মিউনিস বলে, আমরা এখান থেকে চলে গেলে এই অসহায় বাচ্চা মেয়েটাকে কে দেখবে? একা একা তো বাচ্চা মেয়েটা না খেতে পেয়ে মারা যাবে। সেটা শুনে বাচ্চা মেয়েটার প্রতি সিজারের অনেক মায়া হয়। তারা সিদ্ধান্ত নেয় মেয়েটাকে তাদের সঙ্গেই নিয়ে যাবে। যেমনটা প্রথম পার্টে আমরা উইলিয়ামকে দেখেছিলাম। উইলিয়াম যেমন সিজারকে তার সঙ্গে রেখে ছোট থেকে বড় করে তুলেছিল। যাই হোক, তারা সবাই সেখান থেকে বেরিয়ে মানুষের অন্য একটা আড্ডায় এসে হাজির হয়। দূর থেকে তারা সেই বিশ্বাসঘাতক উইন্টারকে দেখতে পায়। কিছুক্ষণ পর সিজাররা লুকিয়ে লুকিয়ে উইন্টারের সামনে আসে। উইন্টার তাদেরকে এভাবে দেখে অনেক ঘাবড়ে যায় এবং সে কেন বিশ্বাসঘাতকতা করেছে সেটা খুলে বলে। আসলে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। মানুষগুলো তাকে আশ্বাস দিয়েছিল যে সে যদি মানুষদেরকে সাহায্য করে তাহলে মানুষরা তার কোনো ক্ষতি করবে না। সে তার প্রাণ বাঁচানোর জন্য এমন করেছে। এমন সময় বাইরে সিকিউরিটি গার্ড দেখে উইন্টার তাদেরকে ডাকার চেষ্টা করে। এটা দেখে সিজার আর বাকি শিম্পাঞ্জিরা উইন্টারের মুখ চেপে ধরে, যাতে তার আওয়াজ যেন অন্য কেউ শুনতে না পারে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। রাতে ঘুমের ঘোরে সিজার কোবাকে স্বপ্ন দেখেই তার ঘুম ভেঙে যায়। কোবার উপর সিজারের অনেক রাগ ছিল, কারণ তার কারণেই এই বড় যুদ্ধটা বেঁধেছে, যার জন্য সে এখন সবকিছুই হারিয়েছে। একটা সময় কোবাকে অনেক বিশ্বাস করত সে। কখনো ভাবতেও পারেনি যে কোবার মানুষদের প্রতি ঘৃণা এমন ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হবে। পরদিন সকালবেলায় শিম্পাঞ্জিরা দেখতে পায় মানুষদের বড় একটা সেনাবাহিনীর দল ওই রাস্তা থেকে কোথাও একটা যাচ্ছে। তখন সিজাররা সিদ্ধান্ত নেয় তারা ওই সৈন্যদের পিছু করবে, কারণ রাতে উইন্টার তাদেরকে বলেছিল কর্নেল তাদের হেডকোয়ার্টারে যাবে। তাই তারা কর্নেলদের ফলো করতে শুরু করে, কারণ সিজাররা এসেছে তাদেরকে মারার জন্য। কিছুক্ষণ পর তারা একটা বরফে ঘেরা পাহাড়ি এলাকায় এসে পৌঁছায় এবং সেখানে গুলির আওয়াজ শুনতে পায়। তাই সিজাররা সবাই নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে।
তার কিছুক্ষণ পর তারা দেখতে পায় মানুষরাই মানুষদেরকে হত্যা করছে। এরপর একটা মৃত মানুষের মুখের উপর থেকে কাপড় সরালেই সিজার দেখতে পায় সে এখনো জীবিত আছে, তবে এই লোকটাও কোনো কথা বলতে পারছে না, আর তার নাক থেকেও রক্ত বের হচ্ছে, ঠিক ওই বাচ্চা মেয়েটার মতো। আর এই মানুষটা এতটাই আহত ছিল যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করছিল, তাই সিজার তাকে শান্তি দেওয়ার জন্য গুলি করে মেরে ফেলে। এরপর শিম্পাঞ্জিরা একটা টাওয়ারের উপর উঠে সব দিকে পর্যবেক্ষণ করছিল। এমন সময় একটা চোর লুকিয়ে লুকিয়ে তাদের ব্যাগ থেকে কিছু একটা চুরি করে পালাচ্ছিল। সেটা দূর থেকে লুকা দেখে ফেলে এবং সেই চোরটাকে ফলো করতে শুরু করে, আর তাকে ফলো করতে করতে তারা একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে পৌঁছায়। এরপর তারা ওই চোরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তখন তারা দেখতে পায় এটা কোনো মানুষ নয়, বরং একটা বাচ্চা শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিটা খুবই ভালো। এই শিম্পাঞ্জিটা তার গায়ের জ্যাকেট খুলে বাচ্চা মেয়েটাকে দিয়ে দেয়, কারণ বাচ্চা মেয়েটা শীতে কাঁপছিল। সেই সাথে সিজারদের খাবার ব্যবস্থা করে এবং নিজের সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। এই শিম্পাঞ্জিটা সিজারদের বলে সে একটা সময় একটা চিড়িয়াখানায় থাকতো, চিড়িয়াখানার সঙ্গী শিম্পাঞ্জিরা সবাই মারা গেছে। সেই সাথে আরও বলে এই পৃথিবীতে আরও অনেক শিম্পাঞ্জি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা কিনা মানুষের মতো কথা বলতে পারে। এই শিম্পাঞ্জিটা সিজারদের পেয়ে অনেক খুশি, কারণ তার এতদিন যাবৎ পর্যন্ত কোনো সঙ্গী ছিল না। একদিন সে এমনই খাবারের খোঁজ করতে করতে চিড়িয়াখানায় গিয়ে পৌঁছেছিল যেখানে মানুষরা অসুস্থ ছিল। সে মূলত ওই ভাইরাসটার কথা বলছিল, যার কারণে মানুষের নাক থেকে রক্ত বেরোচ্ছে আর তারা কথাও বলতে পারছে না। আর ওই ভাইরাসটার কারণেই মানুষেরা একে অপরকে খুন করতে শুরু করেছে। এসব কথা শুনে সিজার বুঝে ফেলে এটা ওই কর্নেলদের হেডকোয়ার্টার। তারপর সিজার এই শিম্পাঞ্জিটাকে বলে তুমি আমাদের সেই হেডকোয়ার্টারে নিয়ে যেতে পারবে। তখন শিম্পাঞ্জিটা কথায় কথায় বলে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তাকে এই মানুষেরা ধরে নিয়ে গেছে, যদি তুমি ওকে বাঁচিয়ে আনতে পারো তাহলে আমি তোমাকে কর্নেলের হেডকোয়ার্টার চিনিয়ে দেব। এসব কথা শুনে সিজাররা শিম্পাঞ্জিটার বাচ্চাকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। তারা সবসময় আশেপাশের গতিবিধি দূরবীন দিয়ে দেখতে শুরু করে। এভাবেই তারা কিছুক্ষণ পর দূরবীন দিয়ে দুটো ঘোড়া দেখতে পায়। ঘোড়ার আশেপাশে কোনো মানুষ ছিল না। সেই মুহূর্তেই পেছন থেকে কয়েকজন সৈনিক তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তবে এক পর্যায়ে শিম্পাঞ্জিরা ওই মানুষগুলোকে মেরে ফেললেও তাদের মধ্যে একজন লুকাকে গুরুতরভাবে আহত করে ফেলে। কিছুক্ষণ পরেই লুকা মারা যায়। লুকার মৃত্যুতে বাচ্চা মেয়েটা কান্নায় ভেঙে পড়ে। লুকা সবসময় ওই বাচ্চা মেয়েটার খেয়াল রাখত। লুকার এমন মৃত্যুতে সিজার ভীষণ ক্ষেপে যায়। রাগের মাথায় সে বলে আমি একাই প্রতিশোধ নিতে বের হয়েছিলাম, তোমরা কেন আমার সাথে আসলে? এরপর সিজার হাতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে কর্নেলকে হত্যা করার জন্য। একটা জায়গায় এসে সিজার অবাক হয়ে যায়, কারণ সেখানে শিম্পাঞ্জিদের বন্দি করে রাখা হয়েছিল। তার ভিতর সবই সিজারদের দলের লোক, যারা ওই নিরাপদ স্থানে যাওয়ার জন্য বের হয়েছিল। তাদের মধ্যে একটা শিম্পাঞ্জি খুবই আহত ছিল। সিজার লুকিয়ে তার কাছে জিজ্ঞাসা করে কি হয়েছিল সেখানে। তখন ওই শিম্পাঞ্জি বলে আমরা যখন বেরিয়েছিলাম তখন হঠাৎ করে মানুষেরা আমাদেরকে বন্দি করে ফেলে। এরই মাঝে কর্নেল এসে সিজারকে ধরে ফেলে। কর্নেল অনেক খুশি, কারণ তারা শিম্পাঞ্জিদের লিডারকে ধরে ফেলেছে। সেখানে সিজার তার বড় ছেলে বুলুবাইয়ের ওয়াইফ আর তার ছোট ছেলে কর্নিয়াসকেও দেখতে পায়। পরের দিন সকালবেলা সৈন্যরা হেডকোয়ার্টারের সামনে এসে আচমকা সব শিম্পাঞ্জিকে চাবুক দিয়ে পিটাতে শুরু করে। সেই সাথে তাদেরকে ভারী ভারী কাজ করতে বাধ্য করে। একটা শিম্পাঞ্জি সেখানে কাজে ভুল করায় তাকে অমানবিকভাবে অত্যাচার করা হয়। এটা দেখে সিজারের অনেক খারাপ লাগে, তাই সে চিৎকার করে বলে ওঠে ওকে ছেড়ে দাও। সিজারের এমন বজ্রকণ্ঠে জেগে ওঠায় বাকি সব শিম্পাঞ্জিরাও একটা সাহস পায়। সিজারের সাথে তারাও গর্জন করে ওঠে। তারা কেউ আর কাজ করতে চায় না। তখন সেখানে জেনারেল এসে বিভিন্নভাবে হুমকি দিয়ে সব শিম্পাঞ্জিদের দিয়ে কাজ করাতে বলে। তখন সিজার বলে এরা সকলে পুরো একদিন ধরে কাজ করে যাচ্ছে, এক ফোঁটাও পানি খায়নি, তাদেরকে খাবার না দিলে তারা আর কোনো কাজ করবে না। এই কথা শুনে জেনারেল সিজারের মাথায় বন্দুক তাক করে। এমন পরিস্থিতি দেখে শিম্পাঞ্জিরা ভয় পেয়ে আবারও কাজ করতে শুরু করে, কারণ তারা সিজারকে হারাতে চায় না। ওই দিন রাতে সিজারকে একটা কাঠের সঙ্গে ঝুলিয়ে বেঁধে রাখা হয়। এরপর রাতে সিজারকে কর্নেলের কাছে নেওয়া হয়। সিজার তখন কর্নেলের কাছে জিজ্ঞাসা করে এই ক্যাম্পের চারপাশে বড় বড় দেয়াল তৈরি করা হচ্ছে,
সবসময় শিম্পাঞ্জিদের অমানবিকভাবে কাজ করানো হচ্ছে, না খাইয়ে রাখা হচ্ছে। এইসবের কারণ কি? সেই সাথে একদল সৈন্য রেডি হচ্ছে যুদ্ধ করার জন্য। তখন কর্নেল একটা রহস্য উন্মোচন করে সিজারকে বলে তাদের দলের কিছু সৈন্য এক কর্নেলের বিপক্ষে চলে গেছে। তারা এখন কর্নেলের সাথে যুদ্ধ করতে চায়, যার কারণে কর্নেল তার প্রস্তুতি গ্রহণ করছে। মূলত কর্নেলেরও একটা ছেলে ছিল। হঠাৎ করে তার ছেলে কথা বলা বন্ধ করে দেয় এবং তারও নাক থেকে রক্ত পড়তে শুরু করে, যেমনটা ওই বাচ্চা মেয়েটার হয়েছে। তার ছেলে অনেকটা আদিম মানুষের মতো আচরণ করতে শুরু করে। তার বুদ্ধি একদম কমে যায়। যে ডাক্তার তার ছেলেকে দেখেছিল সেও আচমকা তার ছেলের মতো বোবা হয়ে যায়। মূলত এটা একটা ভাইরাস থেকে ছড়িয়েছে। এই ভাইরাসের কারণে মানুষ মারা যায় না, তবে মানুষকে অনেক দুর্বল করে দেয়। ভাইরাসের জন্য মানুষ কথা বলা বন্ধ করে দেয়, তাদের চিন্তাধারা বিবেক পশুদের মতো লোপ পেতে থাকে। এটা এক প্রকার ছোঁয়াচে রোগের মতো। তাই কর্নেল এই রোগে আক্রান্ত যাদের দেখত তাদেরকে গুলি করে মেরে ফেলে এবং তার সৈন্যদেরকেও এই ভাইরাসে আক্রান্ত লোকদেরকে মেরে ফেলার হুকুম দিয়েছিল। তার এই নৃশংসতা দেখে তারই কিছু সৈন্যরা তার বিপক্ষে গিয়ে যুদ্ধ ঘোষণা করে। এদিকে রকেটরা হাঁটতে হাঁটতে একটা আন্ডারগ্রাউন্ড বেস ক্যাম্পের সামনে চলে আসে। অন্যদিকে সেই বাচ্চা মেয়েটা সিজারকে দেখার জন্য ক্যাম্পের ভিতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর বাচ্চা মেয়েটা দেখতে পাই সিজার না খেয়ে একটা খাঁচার ভিতর পড়ে আছে। সে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তখন মেয়েটা সিজারকে একটু খাবার পানি এনে দেয়, সেই সাথে মেয়েটার কাছে থাকা কাপড়ের পুতুলটাও দিয়ে দেয়। এদিকে রকেটরা প্যানেলের ভিতর দিয়ে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার একটা প্ল্যান বানিয়ে ফেলে। রাতের বেলায় ওই টানেলের ভিতর দিয়ে জেলের সামনে এসে পৌঁছায়। এরপর একটা সিকিউরিটি গার্ডের মাথায় পেছন থেকে কাদা ছুঁড়ে মারে। সিকিউরিটি গার্ড রেগে গিয়ে তার দিকে এগিয়ে আসতে গেলে মাটির ভেতর থেকে তাকে নিচে টেনে নেওয়া হয়। তারপর একে একে শিম্পাঞ্জিরা টানেলের ভিতর থেকে বাইরে বেরোতে শুরু করে। সিজারের ছোট ছেলে গর্নিয়াসকে সেখান থেকে মুক্ত করা হয়, কিন্তু সিজার সেখান থেকে কোনো মতেই যেতে চায় না, কারণ সে ওই কর্নেলের উপর প্রতিশোধ নিয়ে সেখান থেকে বেরোবে বলে ঠিক করেছিল। ঠিক সেই সময় শত্রুপক্ষরা এই বেস ক্যাম্পের উপরে হামলা করতে শুরু করে। মানুষে মানুষে লড়াই শুরু হয়। এমন পরিস্থিতিতে সিজার কর্নেলের রুমে যায়। তখন সে দেখতে পায় কর্নেল মাটিতে শুয়ে আছে। তাকে তুলতেই দেখতে পাই তার নাক থেকেও রক্ত পড়ছে। কর্নেলও কথা বলতে পারছে না, অর্থাৎ কর্নেলও ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিজার লক্ষ্য করে কর্নেলের পাশেই বাচ্চা মেয়েটার সেই কাপড়ের পুতুলটা পড়ে আছে, অর্থাৎ ওই মেয়েটার ভাইরাস কর্নেলকে অ্যাটাক করেছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, সিজারের কাছে থাকা পুতুলটা কর্নেলের কাছে কিভাবে আসলো? আসলে কর্নেল যখন সিজারের কাছে গিয়েছিল তখন সে ওই পুতুলটা নিয়ে আসে, আর সেই পুতুল থেকেই তার মধ্যে ওই ভাইরাসটা চলে আসে। যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ, তাই কর্নেল এখন নিজের কাছেই নিজে হেরে গেছে। তবে সিজার তাকে হত্যা করে না, তার পাশে পড়ে থাকা একটা পিস্তল কর্নেলের হাতে উঠিয়ে দেয়। কর্নেল তখন নিজের মাথায় নিজেই গুলি করে আত্মহত্যা করে। এদিকে বাইরে মানুষে মানুষের যুদ্ধ তুমুল আকারে ছড়িয়ে পড়েছে। মানুষরা এখন শিম্পাঞ্জিদেরও ছাড়ছে না, তাদের উপর আক্রমণ করছে। তখন সিজার দেখতে পাই সেখানে বড় বড় তেলের ট্যাঙ্ক রয়েছে। তখন সিজার প্ল্যান করে এই ট্যাঙ্কগুলোকে সে ব্লাস্ট করে দেবে। ঠিক সেই সময় একটা তীর এসে তার বুকে লাগে। তখন দেখা যায় সেই মানুষটাই সিজারকে তীর মেরেছে, যাকে সে হত্যা করার সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছিল। এখানে মানুষের আসল রূপ দেখা যায়। তো যাই হোক, এমন পরিস্থিতিতেও সিজার হার মানে না। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সেই তেলের ট্যাঙ্কটা ব্লাস্ট করে দেয়। মুহূর্তের ভিতর সম্পূর্ণ হেডকোয়ার্টার ব্লাস্ট হয়ে যায়। এমন সময় শত্রুপক্ষ সৈন্যরা সব ওই হেডকোয়ার্টারে ঢুকে পড়ে। তখনই দূরে সিজার লক্ষ্য করে ব্লাস্ট হওয়ার কারণে দূরে বরফের একটা পাহাড়ে ধস নেমেছে। সিজার সব শিম্পাঞ্জিদেরকে সতর্ক করে দেয়, আর শিম্পাঞ্জিরা গাছের উপরে আশ্রয় নেয়। ততক্ষণে ওই মানুষের সৈন্যরা বরফে ধসে চাপা পড়ে যায়। এভাবে সিজারদের দলের সব শিম্পাঞ্জিরা এবারের মতো বেঁচে যায়। তারপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে তারা নতুনভাবে আবারও তাদের বাসস্থান তৈরি করবে। অবশেষে সিজার অনেক খুশি হয়। সবাই ভালোভাবে তাদের বাসস্থানে পৌঁছে যায়। তবে সিজার অনেক গুরুতরভাবে আহত ছিল। সবাইকে সুরক্ষিত রেখে শেষ পর্যায়ে সিজার নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এখানেই সিজারের গল্পটা শেষ হয়। শেষ দৃশ্যটা সত্যি মর্মান্তিক ছিল। প্রথম সিরিজ থেকে যারা এই গল্পটা দেখেছেন তাদের কাছে সিজারের চলে যাওয়াটা খুবই কষ্টের। 3 পর্ব শেষে এই গল্পে সিজার মারা যায়। তবে এখানেই গল্পটা শেষ হয় না।
রিসেন্টলি এই সিরিজের একটা নতুন মুভি রিলিজ হয়েছে, যেখানে সিজারের মারা যাওয়ার পরের কাহিনী দেখানো হয়েছে। এরপর আমি সেই মুভিটাই আপনাদের জন্য এক্সপ্লেইন করব। তবে একটা বিষয় বলে রাখি, এই নতুন মুভিটা হয়তো এই সিরিজের বেস্ট মুভি হতে চলেছে, তাই সেই এক্সপ্লেনেশনটাও দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।